পাহাড়ের গভীর জঙ্গলে এমন কিছু শক্তি তৈরি হচ্ছে যাদের হাতে এখন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মারাত্মক অস্ত্রশস্ত্র আছে। যেসব অস্ত্রের নাম শুনলেই চমকে ওঠে সেনাবাহিনীও। ইউপিডিএফের অস্ত্রধারী যারা আছেন, সন্ত্রাসী যারা রয়েছেন, আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ, অনেক হচ্ছে। আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি। আমরা এনশিওর করব যে আপনারা এই দেশ থেকে আপনাদেরকে বিতাড়িত হতে হবে। লীগকে ধর্ষণ করা নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু ব্যাপক ওখানে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল কি দখলে নেওয়ার কি হিড়িক কি শুরু হয়ে গেল? এখানে আমেরিকার উপস্থিতি কি জানান দিচ্ছে? আমি খুব আশঙ্কা প্রকাশ করছি যে কোনো সময় এই জাতির ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা শুরু হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঘটনাটি ঘটেছে তার আলোকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দর্শক, ভিডিওর মূল অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মূল বিষয়টি। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে দর্শক, ভিডিওটি শুরু করি। পাহাড়ের গভীর জঙ্গলে এমন কিছু শক্তি তৈরি হচ্ছে যাদের হাতে এখন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মারাত্মক অস্ত্রশস্ত্র আছে। যেসব অস্ত্রের নাম শুনলেই চমকে ওঠে সেনাবাহিনীও। সাবমেশিন গান, নতুন ভার্সনের AK-47, এমনকি স্নাইপার রাইফেলের কথাও শোনা যাচ্ছে। পাহাড়ি নীরবতার আড়ালে চলছে এক ভয়ঙ্কর খেলা। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটির সবুজ পাহাড় এখন কেবল পর্যটকদের জন্যই নয়, হয়ে উঠছে মারাত্মক অস্ত্রের গোপন ভাণ্ডার। এমন অস্ত্র যা যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী ব্যবহার করে, এখন সেই অস্ত্র পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীর হাতে। প্রশ্ন হলো, এই অস্ত্রগুলো কিভাবে বাংলাদেশের ভেতরে ঢুকেছে, কারা এই স্টকের পেছনে আছে, আর আইন শৃঙ্খলা বাহিনী কি সত্যি এই চ্যালেঞ্জ সামলাতে পারবে? উত্তর চট্টগ্রামের সাম্প্রতিক অস্থিরতা দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এই অঞ্চলে হঠাৎ করে সৃষ্ট সহিংসতা ও অস্থিতিশীলতা স্থানীয় জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দীর্ঘদিন ধরেই পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে দেশি বিদেশি বিভিন্ন স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র চলছে, যার ফলে এই ধরনের উত্তেজনা বারবার মাথা চাড়া দিয়ে উঠেছে। পাহাড়ি অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে যারা সক্রিয়, তারা শুধু স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থানকেই ব্যাহত করছে না, বরং দেশের সার্বভৌমত্বকেও চ্যালেঞ্জ জানাতে চাইছে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন, বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ, চাঁদাবাজি আর আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে পাহাড়ের সন্ত্রাসীরা এখন স্বপ্ন দেখছে আমাদের 3 পার্বত্য জেলা নিয়ে স্বাধীন জম্মুল্যান্ড প্রতিষ্ঠার। ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সাথে পার্বত্য চট্টগ্রামের মানচিত্র যোগ করে কল্পিত জম্মুল্যান্ডের মানচিত্র এখন সোশ্যাল মিডিয়ায় প্রচারও করা হচ্ছে। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, 5 আগস্টের পথ পরিবর্তনের পর দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের পুরো আয়োজন জুড়ে থাকছে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে কি কি নতুন অস্ত্র এসেছে, স্বাধীন জম্মুল্যান্ড গঠনের ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ নকশার উন্মোচন করব আজ। থাকবে এখানে কিভাবে চলে কোটি কোটি টাকার চাঁদাবাজির অর্থনীতি, মিয়ানমার ও মিজোরাম সীমান্ত হয়ে অস্ত্র আসার গোপন রুটের খবরও জানাবো আজ। পাহাড়ে রক্তাক্ত সংঘর্ষ ও অস্ত্র পাচারের গোপন রুটের খবর থাকছে, সাম্প্রতিক ভয়াবহ সহিংসতার উদাহরণও তুলে ধরা হবে আজ। পুরো আয়োজনে থাকুন আমাদের সঙ্গেই, কথা দিচ্ছি নিরাশ হবেন না। পার্বত্য চট্টগ্রামের 13,000 বর্গ কিলোমিটার এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হলেও সহিংসতা এখানে দীর্ঘদিনের সঙ্গী। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এই 3 জেলায় সক্রিয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এবং কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF। অপহরণ, চাঁদাবাজি, গোলাগুলি এসবের সাথে এখন যুক্ত হয়েছে ভারী অস্ত্রের খোলা ব্যবহার। প্রিয় দর্শক, আপনার চোখ বন্ধ করে একটু কল্পনা করুন, এক পাহাড়ি ঘাঁটিতে সারি সারি সাজানো আছে AK-47, AK-56, AK-22, M16, Mark II রাইফেল, M4 কার্বাইন, 40mm গ্রেনেড লঞ্চার। এখানে শেষ নয়, এই সন্ত্রাসীদের হাতে আছে চায়না রাইফেল, 9mm পিস্তল, SLR, SMG, LG বিমান বিধ্বংসী রিমোট কন্ট্রোল বোমা, গ্রেনেড, হেভি মেশিন গান, G3 রাইফেল, স্নাইপার রাইফেল, এমনকি রকেট লঞ্চার, হাত বোমা, শক্তিশালী ওয়াকিটকি, মর্টার, ড্রোন, সিগন্যাল জ্যামারও আছে তাদের হাতে। আর এসব অস্ত্র ভাণ্ডারের বড় একটি গুদাম আছে খাগড়াছড়ির মণিপুরের তারাবানে। আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের দাবি, এই অস্ত্র শক্তি শুধু টিকে থাকার জন্যই নয়, বরং একটি ভয়ঙ্কর লক্ষ্য আছে তাদের। 3 পার্বত্য জেলা মিলিয়ে ভারতের ত্রিপুরা আর মিজোরামের অংশ যুক্ত করে স্বাধীন জম্মুল্যান্ড গঠন করা এই বাহিনীর অন্যতম প্রধান
উদ্দেশ্য। বছরের 15 জানুয়ারিতে ইউপিডিএফ থেকে 40 গ্রেনেড লঞ্চার, 2টি M16, 3টি AK-47, 10টি গ্রেনেড, 10,050 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। 21 জানুয়ারিতে 9mm পিস্তল, নগদ টাকা আর ভারতীয় রুপিও উদ্ধার করা হয়। 12 ফেব্রুয়ারিতে জেএসএস থেকে 5টি M4 কার্বাইন, 4,675 রাউন্ড অ্যামুনিশন, 23 মার্চ 6,200 রাউন্ড বিস্ফোরক, ডেটোনেটর, সেফটি ফিউজ উদ্ধার করা হয়েছে। 2024 সালের 24 নভেম্বর মিয়ানমারের সীমান্ত ঘেঁষে এলাকা থেকে উদ্ধার করা হয় .22 সাবমিশন বা SMG। ধারণা করা হয় পাহাড়ি জনগোষ্ঠীগুলো এটি সংগ্রহ করে আরাকান আর্মির কাছ থেকে। অর্থাৎ মিয়ানমারের আরাকান আর্মির সাথে এই গোষ্ঠীগুলোর যোগসূত্র এখন একেবারেই স্পষ্ট। প্রিয় দর্শক, চলুন এবার জেনে আসি অস্ত্র আসার গোপন রুটগুলোর তথ্য। পাহাড়ের অস্থির মিয়ানমার সীমান্ত এবং ভারতের মিজোরাম এলাকা অস্ত্র পাচারের স্বর্গরাজ্য। বান্দরবনের নৃগোষ্ঠীর একটি অংশের হাত বদল হয়ে এসব অস্ত্র পৌঁছায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে। থানচি, বড়থলি রুট ব্যবহার করে আরাকান আর্মির কাছ থেকে বেশ কিছু অস্ত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। শক্তিমান ব্র্যান্ডের ভারতীয় অস্ত্র আসে মিজোরাম হয়ে রাঙামাটি রুটে এবং মিজোরাম থানচি হয়ে যায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে। গোয়েন্দা সূত্র অনুযায়ী অস্ত্র চালানের প্রধান রুটগুলো হচ্ছে ভারতের মিজোরাম হয়ে বিলাইছড়ি, বড়থলি এবং পরবর্তীতে অস্ত্রগুলো যায় সশস্ত্র গোষ্ঠীর হাতে। একইভাবে মিজোরাম থেকে থানচি হয়ে অস্ত্র আছে বাংলাদেশে। অন্য আরেকটি রুট হলো মিজোরাম এবং খাগড়াছড়ি সীমান্ত। এছাড়া মিয়ানমার হয়ে বাংলাদেশের লামায়ও ঢোকে অস্ত্রগুলো। আলীকদম হয়ে লামা এবং বান্দরবনে, পরে রাঙামাটি হয়ে অস্ত্র যায় সশস্ত্র সংগঠনগুলোর হাতে। এছাড়া মিয়ানমার থেকে ভারতের মিজোরাম হয়ে বাংলাদেশে ঢোকে অবৈধ অস্ত্র। এই রুটগুলো ব্যবহার করছে আন্তর্জাতিক দালাল চক্র এবং সাবেক গেরিলারা। প্রিয় দর্শক, প্রতি বছর পাহাড় থেকে উঠে আসছে 700 কোটি টাকার বেশি চাঁদা। এর বড় একটি অংশ অস্ত্র আর গোলাবারুদ কিনতে ব্যয় করা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনে এসেছে শুধু 2025 সালেই প্রতিবেশী দেশের পুলিশ 5টি বড় চালান আটকে দিয়েছে। চলমান যৌথ অভিযানে কয়েকদিনে উদ্ধার করা হয়েছে 41টি অস্ত্র। বান্দরবানের পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল সেমি অটোমেটিক রাইফেল, সেমি অটোমেটিক SMG এবং গ্রেনেড টাইপের সরঞ্জাম। অভিযান শুরু হলে সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায়। সেখান থেকে নতুন করে অস্ত্র কিনে আবারও ফিরে আক্রমণ চালায় এখানে। বাংলাদেশের পার্বত্য জেলার একাধিক জায়গায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার পরস্পর বিরোধী মনোভাব পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশের 3টি পার্বত্য জেলায় নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। সেই শান্তি চুক্তি পাহাড়ে এখনও পর্যন্ত শান্তি নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। বরং কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী এই অঞ্চলে ব্যাপক সক্রিয় হয়ে ওঠার কারণে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী একটি দল পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে স্বাধীন জুমল্যান্ড গঠনের অপতৎপরতা চালাচ্ছে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার পরস্পর বিরোধী মনোভাবের মূল কারণ কি এবং পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশ থেকে স্বাধীন হতে চায় সে সম্পর্কে আলোচনা করা হবে। কি কেন কিভাবে এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের নিয়ে প্রধান বিতর্কটি হলো তারা উপজাতি নাকি আদিবাসী। বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি অধ্যায়ের 23 ক অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। এখানে পরিষ্কারভাবে দেখা যায় সংবিধানে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়নি। আদিবাসী বলতে মূলত একটি ভূমির আদি অধিবাসীদেরকে বোঝানো হয়। প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় প্রায় 4000 বছর ধরে বাংলাদেশের এই ভূখণ্ডে মূলত বাঙালি নৃগোষ্ঠী বৃহৎ পরিসরে বসবাস করে আসছে। তাই বাঙালিরাই মূলত এই অঞ্চলের আদিবাসী। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ মঙ্গোলীয় বংশোদ্ভূত। প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের প্রায় সকল উপজাতি সম্প্রদায় 16, 17 এবং 18 শতকে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে এসে বসতি শুরু করেছে। মাত্র কয়েকশো বছর আগে তারা বাংলাদেশে আসার কারণে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ এই অঞ্চলের আদিবাসী নয়। এমনকি এই জনগোষ্ঠীর আদিনিবাস ভারত ও মিয়ানমারেও তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু তারপরও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের উপজাতি গোষ্ঠীগুলো নিজেদেরকে এই অঞ্চলের আদিবাসী হিসেবে দাবি করে এবং তারা মনে করে এই অঞ্চলের ভূমিতে শুধুমাত্র তাদেরই অধিকার রয়েছে। 2007 সালে জাতিসংঘে ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস শিরোনামে একটি প্রস্তাবনা পাশ হয়। বাংলাদেশ সেই প্রস্তাবে স্বাক্ষর করেনি, কারণ সরকারিভাবে মনে করা হয় বাংলাদেশে বাঙালিরাই প্রকৃত আদিবাসী। জাতিসংঘের নীতি অনুযায়ী পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে তাদেরকে সম্পূর্ণ স্বায়ত্তশাসন
স্বায়ত্তশাসনের ক্ষমতা দিতে হবে। তবে পার্বত্য শান্তি চুক্তিতে পাহাড়িদের আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারেই স্বীকৃতি দেওয়া হয়েছিল। যদিও সেই শান্তি চুক্তির মৌলিক বিষয়গুলো এখনও বাস্তবায়ন হয়নি বলেই মনে করে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। সেই চুক্তিতেও এসব নৃগোষ্ঠীর লোকজনকে উপজাতি হিসেবেই উপস্থাপন করা হয়েছিল এবং তৎকালীন উপজাতি নেতারাও এই বিষয়টি মেনে নিয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো, বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতি চাকমাদের ভূমিকা নিয়ে বেশ বিতর্ক আছে। চাকমাদের তৎকালীন রাজা ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়িরা বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে। তখন পার্বত্য অঞ্চলের প্রতিনিধি দল চাকমা রাজনীতিবিদ মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। সেই আলোচনায় বঙ্গবন্ধু বলেছিলেন যে পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীরা বাঙালি পরিচয় গ্রহণ করবে। তারা যেহেতু সত্যিকার অর্থে বাঙালি নয়, তাই এই পরিচয়ও তারা মেনে নিতে পারেনি। মোহাম্মদ আলী জিন্নাহ যেমন বাঙালিদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, পাহাড়িদের উপরও তেমনিভাবে বাঙালি পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এর প্রতিবাদে 1973 সালে মানবেন্দ্র নারায়ণ লারমা সমস্ত উপজাতির একটি ঐক্যবদ্ধ সামাজিক সংগঠন হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠা করেন। 1975 সালে জনসংহতি সমিতির সশস্ত্র শাখা শান্তিবাহিনী যাত্রা শুরু করে। শান্তিবাহিনীর বিদ্রোহীরা ভারতের ত্রিপুরায় গিয়ে প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র সংগ্রহ করে। 1977 সালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর উপর প্রথমবার আক্রমণ চালায়। শান্তিবাহিনীর সাথে সেনাবাহিনীর সংঘাত চলার সময় বহু পাহাড়ি ভারতে পালিয়ে গিয়েছিল। অনেকে পার্বত্য এলাকার ভেতরেই উদ্বাস্তু হয়ে পড়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন তিনি দেশের বিভিন্ন অঞ্চলের ভূমিহীন প্রায় লক্ষাধিক বাঙালিকে পার্বত্য এলাকায় পুনর্বাসন করেন। পাহাড়িরা এই বাঙালিদেরকে বলে স্যাটেলার। পাহাড়িদের অভিযোগ হচ্ছে 1979 থেকে 1982 সাল পর্যন্ত যেসব বাঙালিকে পার্বত্য এলাকায় আনা হয়েছিল তাদের পুনর্বাসন করা হয়েছিল পাহাড়িদের ভূমিতে। পাহাড়িদের দাবি হচ্ছে সেসব স্যাটেলারদের কাছ থেকে ভূমি নিয়ে পাহাড়িদের ফিরিয়ে দিতে হবে। কিন্তু বাঙালিরা বলছেন তাদের কাছে ভূমির বৈধ কাগজপত্র রয়েছে। এরকম ছোট বড় আরও বেশ কিছু কারণে শান্তিবাহিনীর সদস্যরা 1980 এবং 90-এর দশকে বাংলাদেশ সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীর সাথে নিয়মিত লড়াই করেছে। হুসাইন মোহাম্মদ এরশাদের একনায়কতান্ত্রিক শাসন অবসান হওয়ার পর গণতান্ত্রিক নির্বাচনে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস-এর সাথে শান্তি আলোচনা শুরু হয়। এরপর 1996 সালে শেখ হাসিনা প্রথমবারের মতো ক্ষমতায় যাবার পর শান্তি আলোচনার অগ্রগতি হয়। 1997 সালের 2 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের সাথে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বা সন্তু লারমা জেএসএস-এর পক্ষে শান্তি চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তির মূল কয়েকটি বিষয় হল 3 পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদের সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হবে। উপজাতীয় আইন এবং সামাজিক বিচার কাজ এই পরিষদের অধীনে থাকবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে। উপজাতীয়দের ভূমি মালিকানা অধিকার ফিরিয়ে দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হবে। পাহাড়ি এবং বাঙালি উভয় সম্প্রদায়ের মধ্যেই পার্বত্য শান্তি চুক্তি নিয়ে এক ধরনের অসন্তোষ দেখা যায়। শান্তি চুক্তির পরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জটিল এক রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। এই চুক্তির ফলে পাহাড়ে থাকা বাঙালিরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যায়, কারণ চুক্তিতে পাহাড়ে বসবাসকারী বাঙালিদের সম্পর্কে কিছুই বলা হয়নি। চুক্তির পর থেকে বাঙালিরা পাহাড়ের জমি কেনার অধিকার হারিয়ে ফেলে। অন্যদিকে পাহাড়িদেরও একটি অংশ শান্তি চুক্তির বিরোধিতা করে 1998 সালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ নামে আরেকটি সশস্ত্র দল গঠন করে। তারপর থেকে পার্বত্য 3 জেলার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ইউপিডিএফের সশস্ত্র বিদ্রোহ। সন্তু লারমার নেতৃত্ব অস্বীকার করে জেএসএস থেকে তরুণদের একটি অংশ বের হয়ে ইউপিডিএফ গঠন করেছিল। তখন থেকে ইউপিডিএফ যত বড় হতে থাকে, সন্তু লারমার প্রভাবও ততই কমতে থাকে। বর্তমানে জেএসএস এবং ইউপিডিএফ উভয় সংগঠনই দুটি গ্রুপে ভাগ হয়ে পড়েছে। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হয়েছে। তো দর্শক, আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখানে, ফিরবো অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।